তোমরা যদি সপ্তাহান্তে সকালে বেরিয়ে বিকেলের মধ্যে কলকাতার কাছে পিঠে কোথাও ঘুরে আসতে চাও, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। কম সময়ে কম খরচে আরামদায়ক উইকেন্ড ডেস্টিনেশনের খোঁজ পাবে এই ভিডিওতে। এই প্রচণ্ড গরমে তোমরা যদি কলকাতার কাছাকাছি কোথাও একটা দিন ঘুরতে যেতে চাও, তাহলে এই জঙ্গল হতে পারে আদর্শ জায়গা। শহরের কোলাহল থেকে দূরে কলকাতার কাছেই এই জঙ্গলের নিস্তব্ধ পরিবেশে খুঁজে পাবে এক অন্য রকমের শান্তি। প্রকৃতির সান্নিধ্যের পাশাপাশি আশেপাশে রয়েছে একাধিক দর্শনীয় স্থান, যা তোমাদের ভ্রমণকে করে তুলবে আরও স্মরণীয়। আমি কার কথা বলছি? এটা হলো ওরগ্রাম ফরেস্ট। এই দেখতে পাচ্ছ, আমি এখন ওরগ্রাম ফরেস্টে দাঁড়িয়ে আছি। এইবার প্রশ্ন হলো, ওরগ্রাম কিভাবে যাবে? কলকাতা থেকে ট্রেনে যেতে হলে সবচেয়ে সুবিধাজনক হলো শিয়ালদা রামপুরহাট এক্সপ্রেস, যা সকাল 7:20 ছাড়ে। এছাড়াও হাওড়া থেকে গণদেবতা এক্সপ্রেস ও শান্তিনিকেতন এক্সপ্রেস যেতে পারো। নামতে হবে গুসকরা স্টেশনে। সেখান থেকে টোটো নিয়ে খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে ওরগ্রাম ফরেস্টে। আর যদি সড়ক পথে যেতে চাও, তাহলে কলকাতা থেকে বর্ধমান হয়ে বোলপুর রোড ধরে গুসকরায় পৌঁছে যাও। গুসকরা থেকে অল্প দূরত্বেই রয়েছে ওরগ্রাম ফরেস্ট। নিজস্ব গাড়ি বা বাইকে গেলে পুরো যাত্রাপথের সুন্দর গ্রামীণ দৃশ্য ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবে। এই সোজা গেলে দুর্গাপুর এক্সপ্রেস রোড হয়ে দুর্গাপুর, আসানসোল, তারপর ওইদিকে ধানবাদ। আর আমি যাব এই দিকটায়। এই দিকে হচ্ছে বর্ধমান শহর। এবার এই বর্ধমান শহর থেকে আমি নবাবহাট হয়ে তারপরে আমি গুসকরা হয়ে চলে যাব। আমি এই মুহূর্তে আছি ওরগ্রাম ফরেস্টের একদম কোর এরিয়ায়। এটা মূল রাস্তা থেকে অনেকটাই ভেতরে এবং চারদিকে ঘন শালের বন। এই দেখো তোমরা পেছনে পুরো শালের বন। এবং এই জায়গাটা এতটাই শান্ত, নিরিবিলি এবং মাঝে মাঝে বিভিন্ন রকম পাখির ডাক ভেসে আসছে। আরেকটা কথা এই প্রসঙ্গে বলি, বনকে বলা হয় প্রাকৃতিক এসি। এখানে আসলে সত্যি বোঝা যায় যে প্রাকৃতিক এসি কী। আমি বাইরে থেকে একটু আগে আসলাম, এখানে অনেকটা সময় কাটালাম। এখানের যে টেম্পারেচারের যে ডিফারেন্স, বাইরে থেকে এখানকার টেম্পারেচারের যে ডিফারেন্স, সেটা নিজেই ফিল করলাম। আর ওরগ্রাম ফরেস্টে এলে শুধু জঙ্গলের শান্ত পরিবেশই নয়, আশেপাশেও রয়েছে অনেক দেখার মতো জায়গা। আর আমার পরবর্তী গন্তব্য ছিল একটি ঐতিহাসিক স্থান। আমি এই মুহূর্তে আছি ওরগ্রামের যে ব্রিটিশ এয়ারপোর্ট আছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা যে এয়ারপোর্টটা তৈরি করেছিল, তার যে ভগ্নাবশেষ, সেই ভগ্নাবশেষের সামনে। এই দেখো এখন সেই জীর্ণকায় অবস্থা। তবু এখানে আসলে, ওরগ্রাম ফরেস্ট দেখতে আসলে অবশ্যই তোমরা এটা ভিজিট করো। একটা ঐতিহাসিক ইম্পর্টেন্স এটার অবশ্যই আছে। পুরোটাই মনে হয় পাঁচিল ছিল আগে, এখন ভেঙে গেছে। আর এই হচ্ছে এয়ারপোর্টের ল্যান্ড। উনিশশো 42 থেকে 45 সালের মধ্যে জাপানি বাহিনীর অগ্রগতির আশঙ্কায় পূর্ব ভারতের বিভিন্ন স্থানে একাধিক সামরিক বিমান ঘাঁটি তৈরি করা হয়েছিল। ওরগ্রাম এয়ারফিল্ড ছিল তারই একটি অংশ। আর বিকেলের দিকে আসলে এই জায়গাটি সবচেয়ে ভালো উপভোগ করা যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার প্রশ্ন হলো, ওরগ্রামে কোথায় খাবে? ওরগ্রামে ঘুরতে এসে খাবারের জন্য সবচেয়ে ভালো অপশান হতে পারে সিলভার লাইন রিসোর্ট। এটা শুধু একটি রেস্তোরাঁ নয়, বরং বেশ বড় পরিসরে গড়ে ওঠা একটি রিসোর্ট। এটি হলো তাদের
রিসেপশন এরিয়া। রিসোর্টের পাশেই রয়েছে একটি শিশু পার্ক, যেখানে ছোটরা সময় কাটাতে পারবে আনন্দে। বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই রিসোর্টে রয়েছে খোলা পরিবেশ ও পর্যাপ্ত বসার ব্যবস্থা। এছাড়াও বিয়ে, জন্মদিন, কর্পোরেট মিটিং বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানের জন্যও এই রিসোর্ট বুক করা যায়। তাই ওরগ্রাম ফরেস্ট ও আশেপাশের দর্শনীয় স্থান ঘুরে এসে এখানে কিছুটা সময় কাটিয়ে লাঞ্চ করা একটি ভালো অপশন হতে পারে। আমি স্ক্রিনে এদের ঘর বুকিংয়ের ফোন নাম্বার শেয়ার করে দিলাম। আমি লাঞ্চে অর্ডার করেছিলাম 150 টাকার ভেজ থালি, যাতে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, এঁচোড়ের তরকারি, চাটনি, পায়েস, একটু স্যালাড, চিপস আর তার সাথে পাঁপড়। এই রিসোর্টের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে নানা ধরনের ফুল ও ফলের গাছ, যা পুরো পরিবেশকে আরও মনোরম করে তোলে। এবার চলো দেখে নেওয়া যাক রিসোর্টের থাকার ব্যবস্থা। এখানে রয়েছে সুন্দর ও পরিচ্ছন্ন কটেজ ও রুম, অতিথিদের জন্য আরামদায়ক বসার জায়গা এবং একটি আকর্ষণীয় সুইমিং পুল, যেখানে পরিবার বা বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটানোর ব্যবস্থা আছে। আর এগুলো হলো রিসোর্টের ঘর। আরামদায়ক ও পরিপাটি এই ঘরগুলোর ভাড়া শুরু হয় 1200 টাকা থেকে। সিলভারলাল রিসোর্টের একেবারেই কাছে রয়েছে ওরগ্রাম ইকো পার্ক। পার্কে প্রবেশের মূল্য মাত্র 10 টাকা। সর্বসাধারণের জন্য এটি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি সুন্দর ও শান্ত পরিবেশে সময় কাটানোর আদর্শ জায়গা। আর এই সামনে দেখতে পাচ্ছ, এই হলো টিকিট কাউন্টার। ওরগ্রাম ইকো পার্কের ভেতরেই রয়েছে সুন্দর ইকো কটেজ, যেখানে প্রকৃতির একেবারে কাছাকাছি থাকার অভিজ্ঞতা উপভোগ করতে পারবে। এই কটেজগুলিতে থাকার ভাড়া মাত্র 1200 টাকা, যা পরিবার বা বন্ধুদের সঙ্গে স্বল্প খরচে 1-2 দিনের জন্য নিরিবিলি অবস্থায় থাকার জন্য বেশ আকর্ষণীয়। জঙ্গলের পাশে এইরকম গ্রাম্য পরিবেশে, শান্ত পরিবেশে যদি তোমরা থাকতে চাও, তাহলে এই ওরগ্রামের ইকো কটেজ হতে পারে তোমাদের জন্য আদর্শ ঠিকানা। আমি এইবার হয়তো থাকতে পারলাম না, বাট পরের বার চেষ্টা করব এখানে এসে থাকার। আর তোমরা যদি অলরেডি থেকে থাকো, তাহলে আমাকে জানিও তোমাদের অভিজ্ঞতার কথা। আর এই কটেজগুলির ভাড়া হচ্ছে মাত্র 1200 টাকা। আর এই পাশে দেখো কি সুন্দর একটা পুকুর আছে, বড়, দেখা যাচ্ছে না হয়তো ঠিক মতন। আমি এই দিক থেকে একটু দেখাই। এই যে একটা বড় পুকুর আছে, দারুণ। এখানে বসে থাকতেও একটা আলাদা অনুভূতি। তাই তোমাদের অভিজ্ঞতা যদি এখানে থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে জানিও। আর ঘরোয়া পরিবেশে যদি থাকতে চাও, তাহলে
পরের ঠিকানাটা হতে পারে আদর্শ গন্তব্য। এবং ওরগ্রাম ফরেস্টে তোমরা যদি ঘুরতে এসে একটা দিন রাত কাটাতে চাও তাহলে কোথায় থাকবে, তারও ঠিকানা আছে। এই ওরগ্রাম ফরেস্টের পাশেই আছে কুটুমবাড়ি। কুটুমবাড়ি হতে পারে ওরগ্রাম ফরেস্টের থাকার বেস্ট ঠিকানা। তো চলো আমি এখন কুটুমবাড়িটা ঘুরে দেখব এবং তোমাদের সাথেও শেয়ার করব কি কি ফ্যাসিলিটি এখানে আছে। তো আমার সাথে থাকো। কুটুমবাড়িতে ঢোকার মুখে রঙিন বোগেনভেলিয়া ফুল যেন অতিথিদের স্বাগত জানায়। ভেতরে ঢুকেই চোখে পড়ল বিশাল এক সূর্যমুখী ফুলের বাগান, যা এই জায়গার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। চারপাশে ছড়িয়ে রয়েছে নানা রকম ফুল ও শোভাবর্ধনকারী গাছ, যা পুরো পরিবেশকে করে তুলেছে প্রাণবন্ত ও মনোমুগ্ধকর। এই হোমস্টেতে রয়েছে মোট 4টি রুম। থাকার খরচ প্রতিদিন জনপ্রতি 1550 টাকা, যার মধ্যে 3 বেলার খাওয়ার যুক্ত আছে। এটি হলো হোমস্টের রান্নাঘর, আর এই দিকে আছে ডাইনিং এরিয়া, পরিচ্ছন্ন, আরামদায়ক ও অনেকের সঙ্গে একসাথে বসে খাওয়ার জন্য উপযুক্ত। এই হোমস্টের ভেতরে আছে রাধাকৃষ্ণ মন্দির। এইবার যদি আরও কিছু জায়গা ঘুরে দেখতে চাও তাহলে চলে যেতে পারো আমার পরবর্তী গন্তব্য কাশীনাথ মন্দিরে। এখানে রয়েছে মোট 4টি শিব মন্দির। পেছনের দিকে রয়েছে একটি পুকুর। চৈত্র মাসে এখানে বেশ বড় করে মেলা হয়। এরপর যদি এখান থেকে শান্তিনিকেতনের দিকে যেতে চাও তাহলে উজানি হয়ে যেতে পারো। পথে পড়বে উজানি শক্তিপীঠ, যা হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান। আমি এই মুহূর্তে আছি পূর্ব বর্ধমান জেলার কোগ্রামের মা মঙ্গলচণ্ডী মন্দিরের সামনে। এটা 51 সতীপীঠের একটি পীঠ। খুব ছোট একটা মন্দির, কিন্তু এর মধ্যে একটা নীরবতা বা শান্তি আছে। এটি 51 সতীপীঠের অন্যতম একটি পীঠ। এখানে মায়ের বাম কনুই পড়েছিল। তোমাদের পুরো ক্যাম্পাসটা আমি ঘুরে দেখাবো, আর যদি সম্ভব হয় মায়ের দর্শন আমি করাবো, চেষ্টা করছি। এখনও মন্দির খোলেনি, দরজা বন্ধ আছে। খুললে আমি চেষ্টা করছি যে পুরো ব্যাপারটা তোমাদের সামনে তুলে ধরার।
এই মন্দিরের পেছন দিক দিয়ে বয়ে চলেছে অজয় নদী। ভাগ্যক্রমে আমি মায়ের প্রসাদও পেলাম। এই মন্দিরের কাছেই আছে পল্লীকবি কুমুদরঞ্জন মল্লিকের বাড়ি। আর পল্লীকবির বাড়ির পাশেই আছে লোচন দাস ঠাকুরের মন্দির।